এএমআর সারা বিশ্বে একটি সামাজিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এএমআর প্রতিরোধে ব্যক্তি, পরিবার, স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং সরকারের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রথমত, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত নয়। অনেক ভাইরাসজনিত রোগ যেমন কাশি, সর্দি, ফ্লুতে অ্যান্টিবায়োটিক কাজ করে না। দ্বিতীয়ত, আমরা যদি কোনো অ্যান্টিবায়োটিক শুরু করি তাহলে সম্পূর্ণ কোর্সটি সম্পন্ন করব। এবং তৃতীয়ত, সংক্রমণ প্রতিরোধ জোর দিতে হবে। নিয়মিত হাত ধোয়া, নিয়মিত পানি ব্যবহার, টিকাদান এবং হাসপাতাল সময়ে সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন অনেক কমে যাবে। চতুর্থত, রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার ব্যবহার বাড়াতে হবে। কোনো জীবাণুর সংক্রমণের কারণ এবং কোনো অ্যান্টিবায়োটিক কার্যকর হবে তা পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করলে অপ্রয়োজনীয় ও ভুল অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমবে। প্রতিষ্ঠার শুরু থেকে চাইল্ড রিসার্চ ফাউন্ডেশন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে বিগত 18 বছর যাবৎ অ্যান্টিবায়োটিক প্রতিরোধে বিভিন্ন গবেষণার সাথে নিয়োজিত আছি। আমরা প্রথমে দেখার চেষ্টা করছি যে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় কোন জীবাণুসমূহ নবজাতকের সংক্রমণ ঘটায়। তারপর আমরা চেষ্টা করেছি দেখার যে সাধারণ অ্যান্টিসেপটিক যেমন ক্লোরহেক্সিডিনের ব্যবহারের মাধ্যমে আমরা সংক্রমকের সংখ্যা কমাতে পারি কিনা। বর্তমানে আমরা গ্লোবাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপের আওতায় একটি গবেষণা করছি, যার মধ্যে আমরা দেখার চেষ্টা করছি বর্তমানে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক সময়ের মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি কার্যকর এবং ভবিষ্যতে আমরা কোন ধরনের নতুন কম্বিনেশনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি নবজাতকের চিকিৎসার ক্ষেত্রে। আমরা আশা করতেছি যে এই গবেষণার ফলাফল আমাদের ভবিষ্যতে চিকিৎসকদের সঠিক অ্যান্টিবায়োটিক নির্ণয় করতে সহায়তা করবে, যা এএমআর প্রতিরোধে অনেকাংশে কার্যকরী হবে। নিউনেটাল সেপসিস বা নবজাতকের সংক্রমণ হলো শিশুর জন্মের শুরু থেকে 28 দিনের মধ্যে রক্ত বা দেহের অন্য কোনো অংশে জীবাণু সংক্রমণ। এটি একটি বৈশ্বিক সমস্যা। প্রতি বছর সারা বিশ্বে প্রায় 1 কোটির উপরে নবজাতক শিশু সংক্রমণে আক্রান্ত হয় এবং 2 থেকে 2.5 লক্ষ শিশু মারা যায়। এছাড়া যে সমস্ত শিশু সংক্রামক রোগ থেকে আরোগ্য লাভ করে তাদের মধ্যে অনেকেরই দীর্ঘমেয়াদী শারীরিক এবং স্নায়বিক জটিলতা দেখা যায়, যা শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশকে বাধাগ্রস্ত করে। সংক্রামকের একটি চ্যালেঞ্জ হলো এই রোগটি শনাক্তকরণের দীর্ঘসূত্রতা। সংক্রামক রোগের যে সমস্ত লক্ষণসমূহ যেমন শিশুর দুগ্ধপান কমিয়ে দেওয়া, শরীর নিস্তেজ হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পাওয়া অথবা শরীরে তাপমাত্রা ওঠানামা করা, এগুলো অনেকাংশ অন্যান্য রোগের সাথে মিলে যায়। ফলে সংক্রামক শনাক্তকরণ দেরি হয়। কিন্তু সংক্রামকের ক্ষেত্রে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সঠিক সময় এবং সঠিকভাবে শিশুর চিকিৎসা করা যায় তাহলে সংক্রমকের মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমানো যায়। তাই সংক্রমক প্রতিরোধে আমাদের সঠিকভাবে রোগ নির্ণয় এবং কার্যকরী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা এএমআর হলো এমন একটি অবস্থা যখন কোনো জীবাণু প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে, ফলে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা আর কাজ করে না। এএমআর বর্তমানে বাংলাদেশের জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সংসদের আবির্ভূত হয়েছে। কেননা বাংলাদেশে প্রতি বছর প্রায় 18,000 নবজাতক শিশু বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যায়, যার অনেকাংশেই এএমআর দায়ী। আমাদের গবেষণাগারে প্রতিনিয়ত আমরা যে সমস্ত জীবাণুসমূহ শনাক্তকরণ থাকি তাদের অধিকাংশই কোনো না কোনো অ্যান্টিবায়োটিক অ্যাগনেস্টে প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে, ফলে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত জটিল হয়ে পড়ছে। আমাদের গবেষণাগারে যে ব্যাকটেরিয়াগুলো নিয়মিত শনাক্ত করা হয় তাদের অধিকাংশই এক বা একাধিক প্রচলিত ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে, ফলে অনেক ক্ষেত্রে সাধারণ সংক্রামক চিকিৎসা ক্রমশ কঠিন হয়ে উঠছে। এই সমস্যার অন্যতম কারণ হলো ক্রমবর্ধমান অ্যান্টিবায়োটিকের ব্যবহার। আমরা অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করি অথবা কোনো একটি অ্যান্টিবায়োটিক শুরু করলে সম্পূর্ণ কোর্সটি শেষ না করেই অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিই। এছাড়া আমাদের দেশে কৃষিক্ষেত্রে এবং প্রাণীসম্পদ অধিপতি অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহার দেখা যায়। এর ফলে এমন সব জীবাণু সংখ্যা বাড়ছে যেগুলোর বিরুদ্ধে পরিচিত অ্যান্টিবায়োটিক আর কার্যকরী নয়। এতে চিকিৎসা আরও জটিল হয়ে পড়ছে এবং হাসপাতালে থাকার সময় এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও মানুষের মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নবজাতকের সেপসিসের মতো গুরুত্বপূর্ণ রোগে এএমআর একটি অত্যন্ত জটিল সমস্যা। যদি কোনোভাবে কার্যকরী অ্যান্টিবায়োটিকের সংখ্যা কমতে থাকে তাহলে নবজাতকের চিকিৎসা অত্যন্ত জটিল হয়ে পড়বে এবং শিশু মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। এই জন্য অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং মুক্ত রোগ নির্ণয়ের ব্যবস্থা এবং নিয়মিত নজরদারি অত্যন্ত জরুরি। অ্যাকচুয়ালি নবজাতক বা নিউনেটাল সেপসিস যেটা সেটা একটা হলো সংক্রমণ বলতে যে আসলে আপনারা তো জানেন যে সেটা হলো যে ব্যাকটেরিয়া একটা জীবাণু
কিংবা ভাইরাস কিংবা ফাঙ্গাল কিংবা আরও কিছু অর্গান আছে, যেটা দিয়ে বাচ্চাগুলো যখন সংক্রমিত হয়, আমরা যেটাকে ইনফেক্টেড বলি আর কি। ইনফেকশনের একটা পর্যায়ে বাচ্চাদেরকে আমরা বলি যে আসলে যে প্রথমে সংক্রমিত বলি, এরপরে আমরা বলি যে না, ওটা নিউনাটাল সেপসিস হয়েছে। তো নিউনাটাল সেপসিসটা নিয়ে আসলে আমাদের এত কনসার্ন কেন? কনসার্নটা হলো যে আমাদের যে আপনারা জানেন যে এইচডিজি একটা গোল, একটা টার্গেট ছিল আমাদের, যে এইচডিজি গোলে যদি আমরা নিউনাটাল মর্টালিটি মানে নবজাতকের মৃত্যু যদি আমরা না কমাতে পারি, তাহলে আসলে এইচডিজি গোল আমাদের হেলথ সেক্টরে আমরা অ্যাচিভ করতে পারবো না। কারণ নবজাতকের মৃত্যুটা যদি আমরা না কমাতে পারি, আমরা একইভাবে, এটাকে বলে ইনফ্যান্ট মর্টালিটি, 1 বছর পর্যন্ত এদেরটা কমবে না, একইভাবে চাইল্ডহুড মর্টালিটিটাও কমবে না। তো সেক্ষেত্রে নবজাতকের মৃত্যু যদি আমাদেরকে কমাইতে হয়, সবচেয়ে ইন্টারেস্টিংলি সেটা হলো প্রায় আমাদের শিশু হাসপাতালের ডাটা অনুযায়ী প্রায় আমাদের এখানে 35% মতো যে বা শিশুরা বা নবজাতক আসে, এরা ইনফেকশনেই মানে মৃত্যুবরণ করে। তো আমাদের এখন মূল টার্গেটটা হলো যে, আর ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, সারা পৃথিবীতে যদি 1 কোটি বাচ্চা যদি আসলে দেখা গেল যে ইনফেকশন হয়, এর ভিতরে 2 লক্ষ যে ইয়েতে মারা যায়, ইনফেকশনে মারা যায়, নবজাতকের ইনফেকশনে মারা যায়। সেটা এখন আরেকটা সমস্যাটা সেটা হলো যে নবজাতকের যে ইনফেকশনটা, এটা একটা যে মারা যায় যে শুধু তা না, মারা যাওয়ার পরে মনে করেন ওদের ফিজিক্যাল প্রবলেম হয়, ওদের নিউরোলজিক্যাল প্রবলেম হয়, ওদের সাইকোলজিক্যাল প্রবলেম হয়। পরবর্তীতে মনে করেন ওদের গ্রোথ আর বিকাশ, যেটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওটা তো হ্যাম্পার হয়। আর আমাদের আরেকটা সমস্যা সেটা হলো মনে করেন যে এই বাচ্চাগুলোকে যে নবজাতকের যে ইনফেকশনটা আমরা যে বিচার করব যে এটা নবজাতকের ইনফেকশন হলো কিনা, এখন এটা খুব ডিফিকাল্ট বলতে মনে করেন একটা নবজাতক খাওয়ার বন্ধ করে দিয়েছে, ঘুমায় বেশি, সহজে ঘুম থেকে ওঠে না, পেটটা ফুলে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই সবগুলা সমস্যা আবার অনেকগুলা সমস্যার সাথে রিলেটেড। মনে করেন যে যেসব বাচ্চাগুলো প্রিমেচিওর, তাদেরও একই সমস্যা হয়, তারও যদি হাইপোগ্লাইসেমিয়া হয় তারও একই সমস্যা হয়। অর্থাৎ আমরা এক্স্যাক্টলি যে ইনফেকশন হয়েছে এইটা আমাদের বুঝতে সময় লেগে যায়, যদি আমরা আমাদের ব্লাড কালচারের যেটা কালচার সেন্সিটিভিটির ওই সুযোগটা ওইভাবে না থাকে। আর আমরা যদি এই বাচ্চাগুলোকে এই শিশুগুলোকে যদি আমরা সময় মতো যদি চিকিৎসা না করতে পারি, তাইলে এদের মৃত্যুর হারটা অনেক বেড়ে যায়। কারণ আমাদেরকে একটা ইনফেকশন সেপসিসে খুব আর্লিয়েস্ট পসিবল টাইমে আমাদেরকে রেসপন্স করতে হবে, যে আমি সেপসিস মনে করতেছি, এবং আর্লিয়েস্ট পসিবল টাইম যত দ্রুত সম্ভব আমাদেরকে সেপসিসের চিকিৎসা করতে হবে। এএমআরটা হলো গিয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটার আসলে তো অনেকগুলো কারণ আছে। আপনারা জানেন যে আমরা আসলে ট্রেডিশনালি বাংলাদেশের মানুষজন প্রথমে যেটা হয়, আমি বারবার এক কথাটা বলি, প্রায় বলি, জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক না। এটা আমি প্রায় রুগীরাও নিজেরা এসেই প্রথমে আমাদেরকে মনে করেন চেম্বারে বা হসপিটালে এসে বলে, স্যার একটা অ্যান্টিবায়োটিক লিখে দেন। রুগীরাও বলে, আমরা যদি নাও দিতে চাই রুগীরাই বলে। এবং আমাদের পপুলারলি আমাদের ধারণা, ডাক্তাররা অনেক সময় চাপে পড়ে যে রুগীদেরকে করার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। আর আমাদের দেশে রুগীদের একটা বিরাট বড় একটা পার্ট আছে, তারা ওষুধের দোকান থেকে সবচেয়ে বড় যদি আর সত্যি যদি আপনি এটার উপরে কাজ করতে চান, যে আমরা যদি এটার উপরে সরকার যদি কাজ করতে চায়, সবাই যদি মিলে যদি কাজ করতে চায়, তাইলে ওষুধের দোকান থেকে উইদাউট প্রেসক্রিপশন বা ডাক্তারের প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক দেওয়া বা অ্যান্টিবায়োটিক বিক্রি করা বন্ধ করে দিতে হবে। ওরা এমনও হয়, মনে করেন যে আমাদের প্রথম কথাটা হলো যে আপনি হিসাব করে দেখেন, আমার একটা ভাইরাল ফিভার হলো ভাইরাসজনিত জ্বর, আমরা যদি করোনার কথাই বলি, আমরা যদি ইনফ্লুয়েঞ্জার কথাই বলি, আমরা যদি মনে করেন ইভেন ডেঙ্গুর কথাও বলি, আমাদের প্রায় কিন্তু সবগুলো অসুখেই আমরা ইনফেক্টেড হয়ে হলো ভাইরাস দিয়ে। তো এই ভাইরাসজনিত কারণে এই পেশেন্ট যারা, তারা যায়, ওষুধের দোকানে যায় বা বিভিন্ন জায়গায় যায়নি, বা অনেকে আমি দেখছি নিজে থেকে ওষুধ কিনে তারা অ্যান্টিবায়োটিক খায়। তো এখন প্রথম কথাটা হলো যে অ্যান্টিবায়োটিক এখানে খাওয়াটা ভাইরাসের জন্য এটা নিষিদ্ধ, এটা দরকার নেই, অপ্রয়োজনীয়। আর সেকেন্ড হলো যে এই যে অ্যান্টিবায়োটিক যে খেলো, যদি সত্যি তার এটা জীবাণু ঘটিত হয়, ব্যাকটেরিয়া দেওয়া হয়, যে সমস্যাটা যেটা হয় সেটা হলো যে তার ওই সময়টা, মেয়াদটা, মনে করেন আমার 5 দিন একটা কোর্স আছে, 7 দিনের একটা কোর্স আছে,
বা মনে করেন একটা নির্দিষ্ট বা টাইফয়েড অনেক সময় যা অসুখের অবস্থাটা বুঝে আমাদের এটা 10 দিনও চিকিৎসা করতে হতে পারে, কিন্তু দেখা গেলো যে ও 2 দিন খেয়ে যখন একটু ভালো ফিল করে ওটা সে বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কি হয়? বন্ধ করে দিলে তার ওই যে আপনি যে রেজিস্ট্যান্স, অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের কথা বললেন, দুইভাবে হলো। একটা হলো যে আপনি অপ্রয়োজনীয় ওষুধটা খেলেন, যে অ্যান্টিবায়োটিকটা খেলেন, আপনি এইটা কাজটা ভুল হলো। আর সেকেন্ডটা হলো যে আরেকটা হলো যে যে যদি সত্যি সত্যি তার অসুখটা হয়ে থাকে ব্যাকটেরিয়াল, তাহলে মাঝখানে এটা একটা সমস্যা, এটা রীতিমতো একটা, এখন তো আমাদের তো পাবলিক হেলথ এটা একটা প্রবলেম। আর সেকেন্ড, রিসেন্টলি আমাদের আরও যেটা প্রবলেম দাঁড়িয়েছে সেটা হলো, আপনারা জানেন কি না জানি না, কৃষিকাজে কিংবা মনে করেন যে পশুতেও, ওরাও কিন্তু, আমি রিসেন্টলি যে কোরবানির সময় টের পেলাম, ওরাও অ্যান্টিবায়োটিক দেয় এই যে পশুদেরকে। এখন এই যে আমাদের পপুলেশনে বা আমাদের কমিউনিটিতে এমন অনেকগুলা অর্গানিজম, অনেকগুলা জীবাণু আমাদের এসে পড়েছে, যে জীবাণুগুলোর সাথে আমরা পরিচিত না। অপরিচিত অনেকগুলো জীবাণু আমাদের এসছে, যেগুলো আমাদের আসার কথা না। এর আগে আমরা মনে করেন মানুষের যে জীবাণুগুলো দিয়ে চিকিৎসা করেছি, এই জীবাণুগুলো আর এই জীবাণুগুলো নতুন, সম্পূর্ণ নতুন জীবাণু। তো যার জন্য আপনি যে নর্মাল যে ব্যাকটেরিয়া দেওয়া অ্যান্টিবায়োটিক দেওয়া আপনি যে চিকিৎসা করছেন, আমরা যে নর্মাল যে অ্যান্টিবায়োটিক বা পপুলার যে অ্যান্টিবায়োটিক দেওয়া আমরা জানি, যেমন টাইফয়েডের কথাই বলি আমি আপনাকে। টাইফয়েড একসময় মনে করেন কোট্রামেক্সাজল একটা ওষুধ ছিল, অ্যামক্সিসিলিন ছিল, ক্লমফেনিকেল ছিল, এটাতে সেন্সিটিভ ছিল। কিন্তু এখন আমাদেরকে সেফট্রাক্সন বলে ওষুধ ইউজ করতে হয়, অথবা আমাদেরকে মেরোপেনামের মতো খুব কঠিন একটা অ্যান্টিবায়োটিকে যেতে হয়। কিন্তু আসলে আমি যদি প্রথম থেকে যদি টাইফয়েডের জীবাণু ধরে যদি আগাই, যে আমাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে কোন অর্গানিজম দিয়ে, আগে ডিটেক্ট করাটা নিশ্চিত করতে হবে। যে আমি কালচার করে যেটা করি আমরা, আসলে কালচার করে আমাদেরকে ডিটেক্ট করতে হবে এই অর্গানিজমটা হয়েছে, এবং ওই কালচারের পরে ওরা সেন্সিটিভিটি প্যাটার্ন দিয়ে দেয় যে এই কালচার এবং এই ড্রাগ, এই ওষুধগুলো এটাতে কার্যকরী হবে, তাহলে আপনার জন্য এটা খুব একটা ফ্রুটফুল হবে। তো সো দ্যাট আমি আবারও বলি আপনাদেরকে, যেটা যে একটা হলো প্রথম যে কথাটা বললাম, যে আমরা নিজেরা অ্যান্টিবায়োটিক খাই নিজেদের মতো, অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করি না, অপ্রয়োজনে করি। আর মনে করেন যে আমরা যদি ইয়ের কথাও বলেন, ওই যে বললাম না যে কৃষি কিংবা বিভিন্ন জায়গায় যেগুলা জীবাণু ইউজ করে, এগুলো মনে করেন যে আমাদের কাছে জানি না, এটা আসলে নতুন কিছু জীবাণু আমরা পাই যেগুলোতে আসলে রেজিস্ট্যান্স প্যাটার্ন তৈরি হয়। এনআইসিইউ আর আইসিইউতে যেটা হয় সেটা হলো যে আমাদের মূলত আমি এনআইসিইউ এবং আইসিইউ দুইটা নিয়ে কাজ করি। তো এখন যেটা হয় সেটা হলো যে ওই একটু আগেও যে কথাটা আপনাকে বললাম, সেটা হলো বিভিন্ন জায়গা থেকে এনআইসিইউ এবং পিআইসিতে কিন্তু এইখানকার পেশেন্ট না, কোথাও থেকে আসে। মনে করেন আমার এনআইসিইউ থেকে আসলো, আরও 2টা বা 3টা হসপিটাল ঘুরে আমার কাছে এই পেশেন্টগুলো আসে, পিআইসিইউ তো তাই। তো ওইখানেও যেটা হয় সেটা হলো, প্রথমে মনে করেন একজন সে নিজে একটা ওষুধ খায়, এরপরে লোকাল ডাক্তারের কাছে যায়, তারপরে মনে করেন লোকাল একটা হসপিটালে যায়। এই যে বারবার যে অ্যান্টিবায়োটিক চেঞ্জ হয়, একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের প্যাটার্ন, আমরা যদি সরকার থেকে যে আমাদেরকে যদি বলা হয় যে তোমাকে এই প্যাটার্নের বাইরে, তুমি এই অ্যান্টিবায়োটিকের বাইরে তুমি যেতে পারবে না, তোমার যদি মনে হয় যে ইনফেকশন, তোমাকে এটা প্যাটার্নে যেতে পারবে না, এই পেশেন্টগুলো আমাদের কাছে ফাইনালি আমাদের কাছে এনআইসিইউতে বা পিএইচসিতে আসে উইথ অল রেজিস্ট্যান্ট সবগুলা। এমনও হয় আমাদের ক্লেপসিয়াল একটা অর্গানিজম আছে, আমি যে আপনাকে বলতে পারি যেটা, সেটা হলো বা ক্লেপসিয়াল না, সিডোমোনাস বা আরও ইকলা, আরও অনেকগুলো অর্গানিজম আছে যে এগুলো সব রেজিস্ট্যান্ট করে আমার এনআইসিইউতে আসলো বা পিএইচসিতে আসলো। এবং তখন আমার কাছে এমন একটা অবস্থা হয়ে যায় যে এক্স্যাক্টলি আমি কোন ওষুধটা দিয়ে করব, কারণ অ্যাভেলেবেল যে মার্কেটে যেই অ্যান্টিবায়োটিকটা আছে সেটা দিয়ে আমি আর কাজ করতে পারি না। তো তখন আমাদের জন্য এটা একটা ক্রিটিক্যাল, একটা খুব কঠিন একটা পর্যায়ে চলে যায়। যার জন্য এখন আমাদের সাজেশনটা হলো এটা যে যেখানেই হোক ওরা যাতে কালচার করে সেন্সিটিভিটি দেখে, কালচার বলতে কোন অর্গানিজমটা দিয়ে তার ইনফেকশনটা হয়েছে, সেপসিসটা হয়েছে, সেটা যদি আমরা বের করতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর সেটাতে যে সেন্সিটিভিটি প্যাটার্নটা দিয়ে দিচ্ছে যে এই ওষুধটা কাজ করবে, এই ওষুধটা কাজ করবে, তবে অবশ্যই এর আগে আপনাকে একটা কথা আমি বলে রাখি যে এটা যাতে খুব চমৎকারভাবে, এই যে কালচার সেন্সিটিভিটির কথা আপনাকে আমি বারবার বলছি, এটা ব্লাড কালচারের কথা বলছি, তো এই যে মনে করেন যে এটা যাতে প্রপারলি নেওয়া হয়, যদি প্রপারলি
গভর্নমেন্ট এখানে গভর্নমেন্টের একটা বিরাট পার্টিসিপেশন আছে, আমাদের হসপিটালেরও একটা বিরাট পার্টিসিপেশন আছে। চমৎকারভাবে ব্লাড টেনে ব্লাডটাকে ভালোভাবে নিয়ে কালচার করে এটা যে আমাদের কিছু স্ট্যান্ডার্ড ল্যাব তৈরি করা, মনে করেন আমাদের কিছু ন্যাশনাল ল্যাব যে নাই তা না, আমাদের কিন্তু রেফারেন্স ল্যাবও কিন্তু বাংলাদেশে আছে। তো এই রেফারেন্স ল্যাব তৈরি করে ওদের ওইখানে আমাদেরকে ঠিকমতো ব্লাডটা পাঠাইতে হবে যাতে কন্টামিনেশন না হয়। এখানেও কিন্তু আবার ভুল তথ্যের একটা ব্যাপার আছে, যে মনে করেন আপনি সত্যি সত্যি যে অর্গানিজমটা দিয়ে হইলো সেই অর্গানিজমটা না হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের রেফারেন্স ল্যাবগুলো আরও বাড়াইতে হবে। রেফারেন্স ল্যাবটা যাতে হয় যে আমাদের যদি কনফিউশন থাকে আমি রেফারেন্স ল্যাবে পাঠিয়ে যাতে আমি বুঝতে পারি যে না আমাদের এই ইয়েটা হয়েছে, কি বলে যেন আমাদের এই ইনফেকশনটা এই জীবাণু দিয়ে হয়েছে এবং এর রেজিস্ট্যান্স প্যাটার্নটা এই কোন কোন ওষুধ দিয়ে কাজ করবে না সেটারও একটা লিস্ট আমাদেরকে দিয়ে দিবে তখন ওরা। সিএচআরএফ আসলে প্রথম থেকে যখন থেকে এটা ডেভেলপমেন্ট ছিল চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, ওরাও মনে করেন গবেষণা করে যাচ্ছে এবং তারা প্রথম থেকেই নির্ধারণ করার চেষ্টা করে আসছে যে আসলে কোন কোন ব্যাকটেরিয়া আমাদের এখানে আমাদের পপুলেশনে আমাদের বাংলাদেশের পপুলেশনে কোন কোন ব্যাকটেরিয়াগুলো আসলে রেজিস্ট্যান্স, যে সাধারণ যে অর্গানিজমগুলো আপনারা শুনলে খুব মানে শুনবেন যে সেটা হলো যে একটু আগে যে টাইফয়েডের কথা বললাম, টাইফয়েডের যে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স মানে আজ একটু আগে বললাম যে আমরা যে ওষুধটা দিয়ে আমি ছোটোবেলায় কোট্রাম্যাক্সোজল অ্যামোক্সিসিলিন কিংবা মনে করেন গ্লুটামিক যেটা দিয়ে কাজ করেছি ওইটা আসলে সিএচআরএফ থেকে প্রথম দিকের থেকে ওরা এটা বের করেছে যে না এটা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে, ওই ওষুধ দিয়ে এখন আর কার্যকরী হচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে নেক্সট জেনারেশন অ্যান্টিবায়োটিকে যেতে হবে। অর্থাৎ রেজিস্ট্যান্স যে প্যাটার্নটা এটা প্রথম থেকে তারা আসলে ন্যাশনালি কাজ করে গেছে। আর আমি নিজেও কিন্তু লাস্ট 24 ইয়ার্স ধরে কিন্তু আমি এই ব্যাকটেরিয়াল কালচারের উপরে কাজ করি। আমি ফিজিশিয়ান বা আমি নিওনাটোলজিস্ট হিসাবে কাজ করে আসছি এবং আমিও কিন্তু এই প্যাটার্নটা দেখা যে কিভাবে আসলে রেজিস্ট্যান্সটা কার রেজিস্ট্যান্স হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি মুভ করতেছি, যে আমি চেষ্টা করতেছি এটা বোঝার জন্য যে এটা না হলে এটা না হলে এটা আমি কি করতে পারি। আর সিএচআরএফ তো আপনারা জানেন আমার ধারণা আর কি যে সেটা হলো যে শুধু যে বাংলাদেশে কাজ করেছে তা না, এটা পুরা কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এটা বিরাট বড় যুগে এবং বিরাট বড় এরিয়া নিয়ে বড় বড় রিসার্চগুলো করেছে। এমনকি ওদের একটা রিসার্চের এমন ইয়ে ছিল যে 66,000 স্যাম্পল ছিল। সেটা থেকে আমরা বুঝতে পেরেছি যে এই সাবকন্টিনেন্টে আমাদের কিন্তু ব্যাকটেরিয়া জীবাণুর প্যাটার্নটা একই রকম এবং রেজিস্ট্যান্স প্যাটার্নটা মোরলেস একই রকম। এটা কিন্তু সিএচআরএফের একটা বড় অর্জন বলা উচিত এবং এর থেকে আমরা পরে প্রিভেনশনে আমরা যে এর থেকে কীভাবে মানে উত্তরণ করা যায়, আমরা এটা থেকে কীভাবে বেরিয়ে আসতে পারি, সেই জন্য আমরা নবজাতকের স্পেশালি আমরা কিন্তু হ্যাক্সিসল একটা মানে কি বলা যায় এটাকে ক্লোরহেক্সিডিন একটা দিয়ে আমরা নাভিতে দিয়ে আমরা দেখেছি যে কমিউনিটিতে এবং পুরো দেশে আর কি যে এটা দিয়ে কিভাবে ইনফেকশনটাকে প্রিভেন্ট করা যায়। তো এটা আসলে রিসেন্টলি আমি একটু বলেই ফেলি যে সেটা হলো যে আমরা ইন্টারন্যাশনাল আর কি পুরা বৈশ্বিক একটা রিসার্চে আমরা অংশগ্রহণ করছি এবং দেখার জন্য এটা হলো যে কোন একটা অ্যান্টিবায়োটিক অথবা এটা দুইটা অ্যান্টিবায়োটিক হতে পারে, সেই অ্যান্টিবায়োটিকগুলা কোনটা আমাদের জন্য প্রয়োজন এবং কোনটা আমাদের জন্য অপ্রয়োজন। যেটা আমাদের জন্য প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকটা আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি। আর সেকেন্ড হলো যে কোনটা অপ্রয়োজনীয়, যাতে আমাদের এই প্রতিরোধে মানে এই যে আমাদের যে রিসার্চের যে ফাইন্ডিংটা যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে খুব আমরা মনে করি যে এই রিসার্চটা এই ইন্টারন্যাশনাল রিসার্চটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। প্রথম কথা হলো যে আমাদের হসপিটাল এবং ইউনিভার্সিটিগুলো থেকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আমাদের অধিকাংশ সাধারণ জনগণ যারা বা ইভেন আমি বলবো উচ্চশিক্ষিত লোকজনও অ্যান্টিবায়োটিক্সের ইনঅ্যাপ্রোপ্রিয়েট অপ্রতুল ব্যবহার অথবা এক্সেসিভ ব্যবহার অথবা আপনার ফার্মেসিগুলোতে প্রেসক্রিপশন ছাড়া যে অ্যান্টিবায়োটিক কিনতে পারার যে একটা প্রবণতা, এটা আমাদের আসলে বন্ধ করতে হবে। শুধুমাত্র প্রেসক্রাইবড পারসন বা প্রেসক্রিপশনে লেখা থাকলে আমরা অ্যান্টিবায়োটিকগুলো কিনতে পারবো, এরকম একটা পলিসি হওয়া উচিত। দ্বিতীয়ত, আমরা যদি কখনো অ্যান্টিবায়োটিক্স ডক্টর প্রেসক্রিপশন করেও থাকেন তখন আমাদের 3 দিন 7 দিন 5 দিনের যে ডোজগুলো ওনারা দেন ডোজটা খুব কমপ্লিট করতে হবে।
এর বাইরেও আছে পোলট্রি ইন্ডাস্ট্রি বা ইভেন এগ্রিকালচার বা এইসব জায়গাতে বিভিন্ন যে মানে কীটনাশক হোক বা অন্যান্য যে মানে ফিড বা অ্যান্টিবায়োটিক্সগুলো ইউজ করা হয় এগুলোরও মানে যথেচ্ছ ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করা জরুরি। টেকনিক্যাল এন্ডের দিকে আমরা যেটা বলবো যে এখন আমাদের অল্টারনেটিভ যে মেডিসিনগুলো, অল্টারনেটিভ যে মেথডসগুলো হয়তো আমরা এতদিন আনএক্সপ্লোর্ড বা নতুন নতুন যে আমাদের বিজ্ঞানের যে জয়যাত্রা বা বিজ্ঞানের যে উদ্ভাবনগুলো এইগুলো থেকে আমরা আসলে আমাদের সমাধান খুঁজতে হবে। তাছাড়া সামনে ভয়াবহ বিপদ সবার জন্য। এটা হতে পারে নভেল কোনো ড্রাগ বা কম্পাউন্ড, সেটা হতে পারে কোনো অ্যান্টিবায়োটিক্স, সেটা হতে পারে ব্যাকটেরিওফাজ অথবা অন্য যে কোনো chemical or biological substances that can heal those extremely resistant bacteria যেটাকে বলা হয় MDR, XDR or something else. So এই জিনিসগুলো নিয়ে আমাদের এখন খুব বেশি কাজ করা দরকার এবং একসাথে অ্যাওয়ারনেসটা খুব জরুরি।